যাদের নবম দশম এবং একাদশ দ্বাদশ এই উভয় শ্রেণীর পরীক্ষায় খুব একটা ভালো হয়নি, অর্থাৎ স্কোর কার্ডে খুব একটা স্কোর ভালো হয়নি, তারা আর সময় নষ্ট না করে আপার প্রাইমারির পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। 2026-এর মার্চ মাস নাগাদ এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। মোটামুটি এই খবরটাই চারিদিকে এখন ভেসে রয়েছে। এখন থেকে যদি সিলেবাস ধরে ধরে তোমার প্রস্তুতি তুমি যদি শুরু করতে পারো, তাহলে আসন্ন পরীক্ষার একটা সিট তোমার দখলে থাকবে, এটা ধরে নিতেই পারি। তুমি যে সফল হবেই এটা নিশ্চয়তার সাথে বলা যায়, তবে কঠোর পরিশ্রম তোমাকে করতে হবে। এই সিলেবাস অর্থাৎ নতুন সিলেবাস এখনও আপলোড হয়নি। মোটামুটি পুরনো যে সিলেবাসটা রয়েছে সেটা ধরেই প্রস্তুতি শুরু করতে হবে, কারণ সিলেবাস বদল খুব একটা হয় না টেটের ক্ষেত্রে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি আপার প্রাইমারির কোনো ক্লাস দেব কি না। দেখো, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আমি চেষ্টা করি তোমাদের সাথে সাথ দেওয়ার, তোমাদের পাশে থাকারও চেষ্টা করেছি। তবে কি বলতো, ক্লাস যে তোমাদের আসবে এটা নিশ্চিত, তার পরিমাণটা হয়তো একটু কম বেশি হতে পারে, কারণ স্কুলের শিক্ষকতার পর যতটুকু সময় পাই আমি ততটুকু তোমাদের জন্য কাজ করার চেষ্টা করি। হয়তো সব ক্লাস সমানভাবে দিয়ে উঠতে পারবো না, কারণ সময় তো বেশি নেই, সময়টা কম। তাই এই স্বল্প সময়ে যতগুলো ক্লাস পারবো ততগুলো ক্লাসই আমি তোমাদের জন্য অবশ্যই দেব। আর কিছু বইয়ের নাম তোমাদের আমি বলে দেব, যে বইগুলো তোমরা এই আলোচনামূলক ক্লাসগুলি দেখার পাশাপাশি অবশ্যই বাড়িতে পড়বে। দেখো, কোনো ক্লাস পাশ করাতে পারে না, কিছু ধারণা দিতে পারে, কিছু বিষয় তোমার মধ্যে গেঁথে দিতে পারে, কিছু বিষয় কমন পেতে সাহায্য করতে পারে, কিন্তু বইয়ের বিকল্প কোনো কিছু হতে পারে না। তাই বই আমাদের পড়তে হবে, সেটা বাজার চলতি কিছু বই হোক বা তোমার হাতের কাছে যে বইগুলো আছে সে বইগুলোই হোক। কোন কোন বই ধরে অনুশীলন করতে হবে সেই বিষয়ে একটা ক্লাস আমি খুব শীঘ্রই তোমাদের কাছে নিয়ে আসব। আজকের আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা তোমাদের বলে রাখি। তোমরা জানো আমাদের বেঙ্গলি গাইডেন্স পরিবারের দুটো চ্যানেল, সবুজ লোগোযুক্ত বেঙ্গলি গাইডেন্স আর হলুদ লোগোযুক্ত বাংলা গাইডেন্স। এই সবুজ লোগোযুক্ত যে বেঙ্গলি গাইডেন্স চ্যানেলটি, এই চ্যানেলে তোমরা বাংলা বিষয়ের আলোচনা পাবে, অর্থাৎ আপার প্রাইমারির বাংলা বিষয়ের যে আনসিন বিষয়টা, যে প্যাসেজ ধরে আলোচনা, তার সাথে সাথে পেডাগজি সংক্রান্ত প্রশ্ন, এগুলো তুমি বা তোমরা সবাই বেঙ্গলি গাইডেন্স চ্যানেলে পেয়ে যাবে। আর হলুদ লোগোযুক্ত যে বাংলা গাইডেন্স চ্যানেলটি রয়েছে, এখানে শিশু মনস্তত্ত্ব বা সাইকোলজি ব্যাপারটা এবং সমাজবিদ্যা বা সোশ্যাল সায়েন্স, এই অংশটা তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আমি বেঙ্গলি গাইডেন্স চ্যানেলে মোটামুটি বাংলা বিষয়টাকে রাখার চেষ্টা করেছি। তাহলে এই দুটো চ্যানেলকে তোমাদের হাতের কাছে রাখতে হবে। ইংরেজি বিষয়টা তোমরা একটু বাড়িতে পড়ে নিও। সব বিষয়ের ক্লাস আমি সমানভাবে দিতে পারবো না, যতটা পারবো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব, কারণ অল্প সময় তো এর মধ্যে কমপ্লিট করে পারবো না। যাই হোক, এই দুটো চ্যানেলের লিংক আমি এই ক্লাসের ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। তোমরা যারা আজকে নতুন বা তোমরা যারা প্রথমবারের জন্য আজকে ক্লাসটিকে দেখছো, তারা চ্যানেল দুটিতে একবার ঘুরে আসতে পারো। চ্যানেলের কোনো ভিডিও যদি তোমাদের উপকারে আসে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক, এটা আমরা ভেবে নিতে পারবো। যাই হোক, আজকে কথা দীর্ঘায়িত করছি না, চলে যাব সরাসরি আজকে সিলেবাস সংক্রান্ত আলোচনায়। আমি ছোট্ট করে
শিক্ষাগত যোগ্যতা এবং আনুষঙ্গিক কিছু কথাও এর মধ্যে তুলে ধরব। দেখো, এই যে আপার প্রাইমারি টেটের সিলেবাস, দেখো এই সিলেবাসটা বিগত বছরের যে প্রশ্নপত্র আমরা দেখেছি তার অনুকরণে তৈরি করা হচ্ছে। ইন্টারনেট থেকে আমি এই সিলেবাসটাকে সংগ্রহ করেছি। দেখো, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু বলি। কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক পাস সঙ্গে বিএড থাকতে হয়। আর সংরক্ষিত যারা প্রার্থী তাদের জন্য তো 5% সংরক্ষণের ব্যবস্থা আছে, অথবা স্নাতক সঙ্গে ডিএড থাকতে হবে, মানে ডিএলএড থাকতে হবে। আমাদের অলরেডি গেজেট পাবলিশড হয়েছে, সেখানে আরও বিস্তারিত দেওয়া আছে। নিয়োগ পদ্ধতি কেমন? দেখো, লিখিত পরীক্ষা হবে 150 মার্কের, এর সাথে একটা 20 বা 25 মার্কের একটা অন্য ধরনের পরীক্ষা হতে পারে। ইন্টারভিউ থাকছে, ইন্টারভিউয়ের মধ্যে অবশ্যই ডেমনস্ট্রেশন ব্যাপারটা থাকছে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, এবার লিখিত পরীক্ষায় পাশ করলে আর একটা ছোট্ট পরীক্ষা হতে পারে, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই হচ্ছে মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আর নিয়োগ পদ্ধতিটা। এবার এই যে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষার ধরনটা কেমন হতে পারে? দেখো, এই লিখিত পরীক্ষায় শিশু বিকাশ আর শিক্ষা বিজ্ঞান এর ওপরে থাকবে 30টা প্রশ্ন, 30 নম্বরের। আর প্রথম ভাষা হচ্ছে অবশ্যই বাংলা, বাংলা থেকে 30টা প্রশ্ন থাকবে, তার নম্বর হচ্ছে 30। দ্বিতীয় ভাষা ইংরাজি, এখান থেকেও 30টা প্রশ্ন থাকবে, আর তার মান হচ্ছে 30। আর দেখো, 4 যেটা গণিত, যাদের সায়েন্স আছে তারা গণিত বা বিজ্ঞানের ওপরে তাদের পড়তে হবে, এখান থেকে 60টা প্রশ্ন থাকবে, প্রশ্নের 1 নম্বর করে হলে 60। আর যারা আর্টসের আছে, আর্টসের স্টুডেন্টদের সমাজবিদ্যাটা পড়তে হবে, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্টস তাদের গণিত ও বিজ্ঞান পড়তে হবে, আর যারা আর্টসের স্টুডেন্টস তাদের সমাজবিদ্যা বিষয়টিকে পড়তে হবে। তাহলে লিখিত পরীক্ষা মোটামুটি 150 মার্কসের, তাহলে আমাদের এটা জেনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা ধারণা পেলাম যে শিশু বিকাশ বা শিক্ষা বিজ্ঞান থেকে 30টা প্রশ্ন আসবে, বাংলা থেকে 30টা, ইংরাজি থেকে 30টা, আর সমাজবিদ্যা বা গণিত বিজ্ঞানের ওপরে 60টা। সায়েন্সের ক্ষেত্রে গণিত বিজ্ঞান আর আর্টসের ক্ষেত্রে সমাজবিদ্যা। এই সমাজবিদ্যার মধ্যে ইতিহাস, ভূগোল, বিভিন্ন বিষয় আছে। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শিশু বিকাশ বা শিশু বিজ্ঞানের ওপরে বা শিক্ষা বিজ্ঞানের ওপরে আমাদের কি কি পড়তে হবে। দেখো, আমাদের পড়তে হবে বিকাশের ধারণা, শিখনের সঙ্গে তার সম্পর্কটা কি। শিশুর বিকাশের মূলনীতি পড়তে হবে, বংশগতি ও পরিবেশের ওপর প্রভাব কি রয়েছে সেটা পড়তে হবে, সামাজিকরণ পদ্ধতি, বিশেষ করে সামাজিক জগৎ, শিশু, শিক্ষক, পিতামাতা, সহপাঠী, আমরা যারা বিএড করেছি বা ডিএলএড করেছি তারা এগুলো অনেকটাই জানি। পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি, তার গঠনতত্ত্ব, সমালোচনাত্মক দৃষ্টিভঙ্গিগুলো জানতে হবে। শিশু কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা সম্পর্কে জানতে হবে, বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা সম্পর্কে জানতে হবে, বহুমাত্রিক বুদ্ধি সম্পর্কে জানতে হবে। দেখো, ভাষা ও চিন্তা, এই অংশটা আমাদের পড়তে হবে। আর কি দেখতে হবে? সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য, শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, এগুলো একটু দেখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত ভাষা, যে জাতি, লিঙ্গ, ধর্ম, সম্প্রদায়, এগুলো পৃথকীকরণ, এগুলো একটা পার্ট তোমাদের অধ্যায় বলতে পারি। আর শিক্ষণের জন্য যে মূল্যায়ন, সেই মূল্যায়ন স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক বা সার্বিক মূল্যায়ন, এবং এর যে ধারণা বা অনুশীলন, এগুলো জানতে হবে। শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন, যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি, এই বিষয়গুলো জানতে হবে। আর এই যে ব্যাপক শিক্ষার ধারণা যেটা, বা বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশু যারা পিছিয়ে পড়া, এখান থেকে 5টা প্রশ্ন আসতে পারে। সেগুলো কেমন? বঞ্চিত, পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, তার পদ্ধতিগুলো কি কি, এগুলো জানতে হবে। প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি কেমন হবে, এটা জানতে হবে। প্রতিভাবান, সৃজনশীল, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীর জন্য শিক্ষণ পদ্ধতি কী রূপ হতে পারে, এই ধরনের 5টা প্রশ্ন আসতে পারে। আর দেখো, এই যে শিক্ষণ থেকে মোটামুটি 10টি প্রশ্ন থাকতে পারে। যেমন শিশুরা কিভাবে চিন্তা করে, কিভাবে শেখে, কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, এগুলো। শিক্ষাদান, শিক্ষার মৌলিক পদ্ধতি, শিক্ষাদের কৌশল, শিক্ষণের সামাজিক প্রসঙ্গগুলো জানতে হবে। যে কোনো সমস্যা আসলে তার সমাধানকারী কেমন হতে পারে, বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু কী কী ভূমিকা নিতে পারে, এগুলো জানতে হবে। শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ,
ত্রুটিগুলোকে বোঝা এটা থাকতে পারে, অবধারণ আবেগ বিষয়টিকে জানতে হবে, প্রেষণা ও শিখন এই বিষয়টাও আমাদের জানতে হবে। এরপরে দেখো আর একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত ও পরিবেশগত দিক, এটা আমাদের জানতে হবে। তাহলে শিশু মনস্তত্ত্বের সিলেবাস কিন্তু খুব একটা কম নয়, বেশ বড়ই বলতে পারি। ওখান থেকে অবশ্যই সব ধরনের প্রশ্ন মিলিয়ে 30টি প্রশ্ন থাকবে। এবার দেখো আমরা চলে আসছি আমাদের প্রথম ভাষা সিলেবাসে। প্রথম ভাষা বাংলা, তোমরা জানোই সবাই। ভাষাগত থেকে আমাদের 15টা প্রশ্ন, আর শিক্ষণের ওপরে বা শিক্ষা বিজ্ঞানের ওপরে আরও 15টি প্রশ্ন থাকতে পারে। এবার দেখো অজানা পাঠ, যেটা আমরা আনসিন বলে থাকি, তাই না, এই ধরনের দুটো পরিচ্ছেদ থাকতে পারে, একটা গদ্য থাকতে পারে এবং একটা কবিতা বা নাটকের অংশ থাকতে পারে। আর সেগুলো কেমন হয় বলো তো, সাহিত্য বিজ্ঞান সংক্রান্ত বা বর্ণনা এগুলো হতে পারে। আর কবিতা কিন্তু বিখ্যাত বিখ্যাত লেখকদের এখান থেকে আসে এবং সেখান থেকে ব্যাকরণ, বোধ পরীক্ষণ, শব্দ ব্যবহার এই অংশগুলো থাকে প্রশ্নের মধ্যে। আমরা কবিতা যেরকম রবীন্দ্রনাথের কবিতা, জীবনানন্দের কবিতা, এইগুলোকে একটু ভালো করে দেখব। আর আমাদের যে শিক্ষণ যে অংশটা, সেইখান থেকে কি প্রশ্ন, দেখো শিখন অর্জন এই অধ্যায়ের ওপর প্রশ্ন থাকবে, ভাষা শিখনের মূল নীতিসমূহ এর ওপর থাকবে, শোনা, বলার ভূমিকা, মানে কোনো কথা শুনছি, কোনো কথা বলছি, তার ভূমিকা কেমন, ভাষার কার্যাবলী, শিশুরা কীভাবে ভাষাকে ব্যবহার করে এর ওপরে পেডাগজি সংক্রান্ত প্রশ্ন থাকবে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন লেখার ভূমিকার মূল্যায়ন, বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার যে ঝুঁকিগুলো রয়েছে, ভাষার সমস্যা, ভুলভ্রান্তি, অসামঞ্জস্য, এগুলো পড়তে হবে, ভাষার দক্ষতা জানতে হবে, ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন, দক্ষতা, কথা বলা, শ্রবণ করা, পড়া, লেখা, এগুলো থেকে প্রশ্ন থাকবে, শিক্ষার সহায়ক উপকরণ, এখান থেকে যেন পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, বহুবিধ সম্পদ, এটা জানতে হবে। আর সংশোধনী শিখনটা অবশ্যই আমাদের জানতে হবে। এবার দেখো দ্বিতীয় যেটা সিলেবাস, আমাদের দ্বিতীয় ভাষা, আমরা অবশ্যই ইংরাজি এটা জানি। এখান থেকে কম্প্রিহেনশন, এটা 15টা প্রশ্ন থাকবে, দুটো আনসিন থাকবে, প্যাসেজ থাকবে, তাই না, তার মধ্যে ধরো অনেক রকম প্রশ্ন থাকতে পারে, ন্যারেটিভ, সায়েন্টিফিক, হ্যাঁ, তারপরে লিটারেরি থাকতে পারে, ডিসক্রাইব থাকতে পারে। কোশ্চেনগুলো কি বলতো, সব কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই টাইপের হতে পারে, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। আর পেডাগোগি তো অবশ্যই 15খানা প্রশ্ন থাকবে, লার্নিংয়ের ওপর থাকবে, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ওপরে দেখো, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং এই টপিকের ওপরে। প্রত্যেকটা অধ্যায়কে তোমরা এখান থেকে একটু দেখে রাখবে। আমি সিলেবাসটাকে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, যাতে তোমাদের পড়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। হ্যাঁ, এগুলো সবটাই তোমাদের দেখতে হবে। এই যে দেখো ল্যাঙ্গুয়েজ স্কিলস, চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এগুলো ভালো করে তোমাদের দেখতে হবে, প্রত্যেকটা অধ্যায় দেখতে হবে, কারণ এই পেডাগগি থেকে কিন্তু তোমাদের 15টি কোশ্চেন থাকবে। আর কম্প্রিহেনশন এখান থেকে 15খানা প্রশ্ন থাকবে, 30খানা প্রশ্ন হচ্ছে এই সিলেবাসের ওপরে থাকবে। এ দেখো আরও কিছু ইংরেজি সিলেবাস আছে, এগুলো প্রত্যেকটা তোমরা একটু দেখে রেখো, প্রত্যেকটাই টিচিং লার্নিংয়ের ওপর সমস্তটা আছে। হ্যাঁ, যেটা আমরা টিএলএম বলি, টিচিং লার্নিং মেটেরিয়ালস, টেক্সট বুক, মাল্টিমিডিয়া, যেটা বাংলায় পড়েছো তার ইংরেজি ভার্সান, এগুলো ক্লাসরুম ম্যানেজমেন্ট, ক্লাসরুম টিচিং ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, রিমিডিয়াল টিচিং, এগুলো কি একটু ভালো করে দেখে রাখবে। আর যাদের সায়েন্স রয়েছে, যারা সায়েন্সের স্টুডেন্টস, তাদের ক্ষেত্রে দেখো গণিত আর বিজ্ঞান পড়তে হচ্ছে, আর যারা আর্টসের স্টুডেন্টস তাদেরকে সমাজবিদ্যা পড়তে হবে। আচ্ছা, গণিত থেকে 30টা প্রশ্ন থাকবে, এই 30টার মধ্যে বিষয়বস্তু কেন্দ্রিক 20টা প্রশ্ন, যেমন বাস্তব সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডেটা হ্যান্ডেলিং, এর উপরে মোটামুটি 20টা প্রশ্ন থাকবে। আর গণিত শিখন বিদ্যা যেটা আছে তার মধ্যে 10টা প্রশ্ন, যেমন গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য, তাত্ত্বিক দিক, প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর মূল লক্ষ্য উদ্দেশ্য কেমন, তারপরে দেখো গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম এবং সম্পদ, এ থেকে জানতে হবে, গণিত শিক্ষক, শিক্ষণ শেখার পদ্ধতি, তারপর বিষয়গত বিষয়বস্তু জ্ঞান, গণিত শেখার মূল্যায়ন কী, তারপরে গভীর ধারণার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা প্রয়োগের ভিত্তি করে শিক্ষণ ক্ষমতাকে ন্যায্যতা দিতে শিক্ষাগত সম্পর্কিত যে সমস্যাগুলো আছে তার উপরে প্রশ্ন হতে পারে। তাহলে দেখো গণিতের ওপরে মোট 30টি প্রশ্ন, বিজ্ঞানের ওপর তোমাদের 30টি প্রশ্ন পড়তে হবে। আচ্ছা, তার মধ্যে দেখো এই যে খাদ্য, বাসস্থান, এইগুলো নিয়ে কিন্তু 20টা প্রশ্ন হবে। কি কি, এই যে কাজ, চৌম্বকত্ব, দেখেছো, তারপর দেখো ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার, এগুলো তোমাদের সব পড়তে হবে। এরপর দেখো বিজ্ঞানের যে পেডাগগি আছে,
এই যে বিজ্ঞানের প্রকৃতি কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি, মূল্যায়ন, বৈজ্ঞানিক সমস্যা, সংশোধনী শিখন, এইগুলো হচ্ছে সব সায়েন্সের জন্য তোমাদের পড়তে হবে। আর যাদের আর্টস তাদের কিন্তু এই সমাজবিদ্যা অংশটা ভালো করে দেখতে হবে। দেখো সমাজবিদ্যার মধ্যে প্রথমত 40টা প্রশ্ন থাকছে। তার মধ্যে ইতিহাসে দেখো কখন কোথায় কিভাবে ইতিহাসের উৎপত্তি ইত্যাদি ইত্যাদি জানতে হবে। প্রথম সমাজ কোথায় গড়ে উঠেছিল, কীভাবে গড়ে উঠেছিল এটা জানতে হবে। প্রথম কৃষি পশুপালন, প্রথম শহর, বাণিজ্য রাজ্য সমূহ, নতুন ধারণার উদ্ভব, প্রথম সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল এগুলো দেখতে হবে। দূরবর্তী দেশ সময়ের সঙ্গে সংযোগ কিভাবে হয়, রাজনৈতিক উন্নয়ন অধ্যায়টা দেখতে হবে। কৃষ্টি বিজ্ঞান, নতুন রাজা ও তার সাম্রাজ্য, দিল্লির সুলতান বংশ দেখতে হবে। স্থাপত্য শিল্প সম্পর্কে জানতে হবে। আরও দেখো সিলেবাসে আছে সেগুলো কি, একটি সাম্রাজ্যের উত্থান মানে কিভাবে সাম্রাজ্যের উত্থান ঘটেছিল, সামাজিক পরিবর্তন, আঞ্চলিক কৃষ্টিসমূহ, কোম্পানি শক্তির প্রতিষ্ঠা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশেষ করে, গ্রাম্য জীবন সমাজ ব্যবস্থা কেমন ছিল সেই সময়কার, উপনিবেশ এবং উপজাতি সমাজ ব্যবস্থা, 57 থেকে 58 বিপ্লব, 1857 থেকে 58 মধ্যে যে বিপ্লবগুলো হয়েছিল সেগুলো পড়তে হবে। নারী এবং সংস্কার সম্পর্কে জানতে হবে। জাতি বর্ণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ, কী কী প্রতিবাদ গড়ে উঠেছিল সেগুলো দেখতে হবে। জাতীয় আন্দোলন, আমাদের ইতিহাসে জাতীয় যে আন্দোলনগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। স্বাধীনতাবাদী পরে ভারত, স্বাধীনতার পরে ভারতের যে রূপ অবস্থা তা থেকে কিছু প্রশ্ন আসতে পারে। ভূগোল থেকে দেখো বিশেষ করে আমাদের দেখতে হবে সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল, গ্রহ এবং সৌরজগতের মধ্যে যে পৃথিবী এটা দেখতে হবে। আমাদের গোলক থেকে দেখতে হবে সামগ্রিকভাবে পরিবেশ, প্রাকৃতিক এবং মানসিক পরিবেশ, মানবিক পরিবেশ যেটা সেটা দেখতে হবে। বায়ু দেখতে হবে, জল দেখতে হবে। আর মানবিক পরিবেশের মধ্যে জনবসতি, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা এগুলো দেখে রাখতে হবে। সম্পদের মধ্যে দেখো সম্পদের শ্রেণী বিভাগ, প্রাকৃতিক মানবিক সম্পদ এগুলো সম্পর্কে জানতে হবে। সম্পদের মধ্যে তোমরা আকরিক লোহা, খনিজ তেল, হ্যাঁ এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে, দেখবে। কৃষিকাজ, কৃষির ভাগগুলো দেখতে হবে। এরপরে দেখো সামাজিক ও রাজনৈতিক জীবন, এটা অনেকটা রাষ্ট্রবিজ্ঞানের অংশ বলতে পারি আমরা। এখানে দেখো সংবিধানের কিছুটা অংশ অবশ্যই থাকবে। বৈচিত্র্য, সরকার সম্পর্কে, স্থানীয় সরকার সম্পর্কে, জীবন গঠন সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে জানতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন পদ সম্পর্কে জানতে হবে। মাধ্যম উপলব্ধিকরণ সম্পর্কে জানতে হবে। লিঙ্গগত বৈষম্যের ধারণা সম্পর্কে জানতে হবে। অবশ্যই সংবিধানের বিভিন্ন ধারা উপধারা এবং সংবিধানের বিভিন্ন অংশ নিয়ে আমাদের জানতে হবে। আরও কিছু অংশ আছে যেমন সংসদীয় সরকার, এটা জানতে হবে। বিচার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। সামাজিক ন্যায়, প্রত্যন্তীকরণ এগুলো ভালো করে দেখে রাখতে হবে। আর শিক্ষা সম্বন্ধীয় মোটামুটি 20টা প্রশ্ন হবে। এর মধ্যে সামাজিক বিজ্ঞান, সমাজবিদ্যার ধারণা, প্রকৃতি ইত্যাদির ওপরে। শ্রেণীকক্ষে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে কাজকর্ম এবং আলোচনা করার জন্য, সেগুলো দেখতে হবে। সমালোচনামূলক চিন্তনের বিকাশ সম্পর্কে জানতে হবে। জিজ্ঞাসা বা অভিজ্ঞলব্ধ প্রমাণ ইত্যাদি সম্পর্কে জানতে হবে। দেখো এগুলো দেখে তোমাদের ধারণা খুব একটা নিতে পারবে না, কিন্তু এটা সিলেবাস, এটা মাথায় রাখো, এগুলো তোমাদের পড়তে হবে এবং ধরে ধরে পড়তে হবে। এগুলোর মধ্যে মূলত কি আছে এগুলো এক একটা ক্লাস দিলে তোমরা বুঝে যাবে যে এগুলো কীভাবে পড়বে, কোনটা পড়তে হবে। আমি এগুলোর উপরে কোন বইটা ভালো সেটা তোমাদের আলোচনা করে দেবো পরবর্তী ক্লাসে। বই সম্পর্কে আমি একটা ভিডিও অবশ্যই দেবো তোমাদের, তা থেকে তোমরা ধারণা পেতে পারবে। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুদের মাঝে যারা আপার প্রাইমারির প্রস্তুতি নিতে চাইছে তাদের কাছে আজকে ক্লাসটিকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।